গোবিন্দপুর স্টেশন থেকে যখন বাড়িতে ফিরলাম তখন রাত প্রায় 10টা বেজে গেছে। ঘরে গিয়ে দেখলাম ঘর প্রায় অগোছালো, সমস্ত জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে। পাঁচুও আসেনি। বুঝলাম এই দুদিন বাইরে ছিলাম, পাঁচু কোনো ঘরে কাজ করেনি। যাক, আর কি করা যাবে। ঘরে গিয়ে মুখ হাত পা ধুলাম। ধোয়ার পর ফ্রিজে রাখা খাবার সেটা গরম করলাম, গরম করে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে ঘুমোতে গেলাম বিছানায়। মাঝরাতে হঠাৎ একটা আওয়াজে ঘুম ভেঙে গেল। সেই আওয়াজ যেটা গোবিন্দপুরে শুনেছিলাম, হ্যাঁ ভালো করে শুনলাম সেই আওয়াজ। তাড়াতাড়ি করে উঠে বসলাম। দেখলাম ঘরে আলোটা নিভে গেছে, কিন্তু কেউ কোথাও নেই। আওয়াজটা আসছে কোথা থেকে? আওয়াজ শুনলাম, হ্যাঁ সেই আওয়াজ। তাড়াতাড়ি করে আলোটা জ্বালার চেষ্টা করলাম, কিন্তু জ্বলল না। অদ্ভুত। বুঝতে না পেরে মোবাইলে টর্চ লাইটটা জ্বাললাম। গিয়ে ভালো করে ঘরটা দেখলাম, না কেউ তো নেই। আবার আলোটা জ্বালার চেষ্টা করলাম, এবারে জ্বলল না। আর আলো নিভিয়ে শোবো না, আলোটা জ্বালানো থাক। তবে যাই হয়ে যাক না কেন, এই তাবিজটা আমি খুলবো না, এটা আমি পরেই থাকবো। বাচ্চু বলেছিল এই তাবিজটা যতক্ষণ আমার গলায় থাকবে ওই পেতনি আমার কিছু করতে পারবে না। শুয়ে পড়লাম। পরের দিন অফিসে গেলাম। অফিসের বড়োবাবু, মানে অফিসের মালিক তিনকড়ি হালদার, আমাকে ঘরে ডেকে পাঠালেন। আরে অতনু, কেমন হলো গোবিন্দপুরের যাত্রা? আর বলবেন না, গোবিন্দপুরে যা হলো। কেন, এনিথিং রং? না না না, সেরকম কিছু না। আসলে আপনার মালটা আমি ডেলিভারি করে দিয়েছি। গুড, ভেরি গুড। ওই জন্য তো অতনু তোমাকে আমি এত ভালোবাসি। তুমি একমাত্র লোক যে আমার কাজগুলো ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক মতো করে দাও। একটা ডেলিভারি আছে, করতে পারবে তো? হ্যাঁ পারবো। আরে অতনু, তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তোমার শরীর খারাপ। ও কিছু না স্যার, ওয়েদারের জন্য। না না, ওষুধ খেয়েছো? না। ডাক্তার দেখিয়েছো? না। খুব ব্যাড হ্যাবিট তোমার, ওষুধ না খাওয়ার, ডাক্তার না দেখানো। এক কাজ করো, ডেলিভারিটা আমি বোন চন্দনকে দিয়ে করে দিচ্ছি। না না স্যার, আমি পারবো। আর ইউ শিওর? ঠিক আছে, ডেলিভারি করে তুমি বাড়ি চলে যাও। এখানকার কাজ নিয়ে তোমাকে ভাবতে হবে না। চন্দন আছে, নিমাই আছে, ওরাই দেখে নেবে। যাও, ডেলিভারি করে সোজা বাড়ি চলে যাও। আমি রাস্তায় বেরোলাম। বেরিয়ে বাসের জন্য অপেক্ষা করছি। হঠাৎ দেখি আকাশ কালো করে এলো, বিদ্যুৎ চমকালো। এবার মনে হয় বৃষ্টি নামবে। বাসে উঠলাম। বাস ড্রাইভারকে 10 টাকা দিলাম। বাসে যখন উঠছি তখন দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছে। তাড়াতাড়ি করে বাসে উঠে বাসের কোনার একটা সিট ফাঁকা ছিল, সেখানে গিয়ে বসলাম। তারপর নেমে এলো তুমুল বৃষ্টি। এই রে, এই বৃষ্টির মধ্যে কি দোকানটা খোলা পাবো? এসব ভাবতে ভাবতে বাস চলতে লাগলো। বাস যেতে 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 রাস্তায় চারদিকে জল জমে গেছে। বাস তো আর যেতে পারছে না। বলো বাবু, রাস্তায় প্রচণ্ড জল, বাস আর এগোতে পারবে না। কন্ডাক্টর আমায় বলল, ড্রাইভার বলল, এক কাজ করুন, আপনি নেমে যান। দেখছেন তো কি জল জমেছে? দেখলাম হাঁটু অবধি জল। তার উপর বাসের চাকা দেবে গেছে মাটিতে। কি করা যায়? থাক, ডেলিভারিটা কালকেই করব। অবশ্য মালিক আমায় খুব ভালোবাসেন, বিশ্বাসও করেন, উনি কিছু আপত্তি করবেন না বলে আমি নেমে গেলাম। ওখান থেকে স্ট্রেট হাঁটতে হাঁটতে আমার বাড়িতে। বাড়ি গিয়ে যখন পৌঁছলাম
তখন দেখলাম পাঁচু এসছে। আরে পাঁচু, তোর কোনো আক্কেল নেই? দুদিন বাড়ি ছিলাম না, তুই কোথায় ছিলিস? আগে বাবু ওই একটু গ্রামে গিয়েছিলাম। গ্রামে কী করতে? ওই ছেলের শরীরটা বেশ ভালো না, চারিদিকে বৃষ্টি হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে, ডেঙ্গু হচ্ছে। তো তোর ছেলের কি হয়েছে, ম্যালেরিয়া আর ডেঙ্গু? না না, ওসব কিছু না, জ্বর হয়েছে। ও, জ্বর হয়েছে? তা ছেলে কেমন আছে? শরীর টরীর ভালো তো? ওষুধ ফষুধ খেয়েছে তো? হ্যাঁ, তা খেয়েছে। ওই খালি আমাকে দেখতে চাইছিল, তাই বুঝেছি। ঠিক আছে, যা, বলে পাঁচু চলে গেল। আমি ঘরে গিয়ে বসলাম। পাঁচু, আমাকে এক কাপ চা দে তো। দিচ্ছি বাবু। পাঁচু চা নিয়ে ঘরে ঢুকলো। চা খেলাম। চা খাওয়ার পর খুব ঘুম ঘুম পাচ্ছিল। বৃষ্টিতেও ভিজেছি, শরীরটাও ভালো না, ম্যাচ ম্যাচ করছে, জ্বর আসতে পারে। তাই মাথার কাছে একটা প্যারাসিটামল ছিল, সেটা খেয়ে নিলাম জল দিয়ে। খাওয়ার পর চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। রাত্রিবেলা হঠাৎ আবার সেই আওয়াজ আমার আবার ঘুম ভেঙে গেল। উঠে বসলাম, এদিক ওদিক দেখতে লাগলাম, দেখলাম কেউ নেই, কোথাও নেই। এর একটা বিহিত করতেই হবে। প্রত্যেক দিন ওই ডাইনি আমাকে জ্বালাবে। পেতনি, ডাইনি, শাকচুন্নি বলে উল্টো পাল্টা গালাগালি দিতে লাগলাম। কিন্তু কে ঘরে? কেউ তো নেই। পাঁচু তো চলে গেছে। এই পেতনির একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। আমাকে গোবিন্দপুর যেতেই হবে। বলে পরের দিন পাঁচুকে বলে গেলাম, পাঁচু, ঘরের খেয়াল রাখিস, আমি গোবিন্দপুর যাচ্ছি। পাঁচু বলল, আপনি গোবিন্দপুর যাচ্ছেন? হ্যাঁ, কেউ যদি আসে বলবি আমি নেই, কদিনের জন্য একটু বাইরে গেছি। আচ্ছা। এদিকে মালিককে ফোন করে বললাম যে আমার পিসির শরীর ভালো না, নার্সিংহোমে ভর্তি, তাকে দেখতে উদয়নারায়ণপুর যাচ্ছি। মালিক বলল, ঠিক আছে যাও, তবে সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে স্যার, বলে আমি বেরিয়ে গেলাম গোবিন্দপুরে। গোবিন্দপুর যখন পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে। এইদিকে ট্রেন থেকে নামার পর শুরু হলো তুমুল বৃষ্টি। ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে স্টেশনে ঘরে গিয়ে পৌঁছলাম। স্টেশন ঘরে গিয়ে দেখলাম স্টেশন মাস্টার বসে আছে। স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এখানে গোবিন্দপুরে যাওয়ার জন্য কোনো রিক্সা বা ঘোড়ার গাড়ি পাওয়া যাবে? স্টেশন মাস্টার বললেন, ঘোড়ার গাড়ি? আগে কি বললেন? কিছু না। ঘোড়ার গাড়ি? না, এখানে ঘোড়ার গাড়ি পাবেন না। তবে হ্যাঁ, ভোলা আছে। ভোলাকে বললে সে আপনাকে গোবিন্দপুর নিয়ে যেতে পারে। ভোলা? কে ভোলা? এই ঘোড়া গাড়ি চালায় আর কি। যান, নিচে যান, দেখতে পাবেন। গেট পেরিয়ে নিচের চত্বরে গিয়ে দেখলাম একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটা লোক বসে রয়েছে। একটা পুরনো ঝরঝরে গাড়ি। বুঝলাম এই ঘোড়ার গাড়ির কথাই বলছে। ওখানে গিয়ে লোকটাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তোমার নাম কি ভোলা? ও বললো, হ্যাঁ বাবু। তা কোথায় যেতে হবে বলেন, পৌঁছে দেবো। তুমি বাচ্চুকে চেনো? বাচ্চু? হ্যাঁ হ্যাঁ, চিনবো না কেন? ও আর আমি তো একসাথে গাড়ি চালাই। বসে পড়েন, বসে পড়েন, তাড়াতাড়ি বসে পড়েন। বলে ভোলার গাড়িতে আমি বসে পড়লাম। বসে পড়ার পর গাড়ি চলতে লাগলো। আচ্ছা ভোলা, বাচ্চুর কি হয়েছে? বাচ্চুকে দেখছি না তো। আর বলবেন না, কদিন ধরে বাচ্চুর শরীরটা ভালো যাচ্ছে না। চারিদিকে এখানে ডেঙ্গু ম্যালেরিয়া ছেয়ে গেছে, কি আর বলবো। তার ওপর হয়েছে এক উৎপাত। উৎপাত? কিসের উৎপাত? ওই পেতনি কি জ্বালাচ্ছে বাবু। এই নিয়ে প্রায় 5টা ছেলেকেও মারলো। 5 জনকে? হ্যাঁ, রোজ রাতে
ওই পুকুরে ডেকে পাঠায় আর গলা টিপে খুন করে আর রক্ত খায়। কি যে জ্বালায় বলছি বাবু, কি বলবো। এদিকে ঘোড়ার গাড়ি চলতে লেগেছে, হঠাৎ সেই আওয়াজ আবার কানে আসছে। আমি বললাম, ভোলা ভোলা, ওই শাকচুন্নি, ওই পেতনি, ওই ডাইনি, ওই পিশাচিনি আবার ডাকছে আমাকে, আবার ডাকছে। শুনবেন না বাবু, শুনবেন না। ওর ফাঁদে পা দিয়ে কত যে মরেছে তার ঠিক ঠিকানা নেই। কিছু করতে পারছো না তোমরা, কি করব? তবে তাল দিঘিতে একটা ওঝা আছে, নিবারণ, হ্যাঁ নিবারণ চাটুর্যে, তার কাছে যদি যাওয়া যেত তাহলে কিছু হতো। তো চলো তার কাছেই যাওয়া যাক। কিন্তু এত রেতে আরে কিচ্ছু হবে না, চলো। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমি আর ভোলা গেলাম নিবারণ চাটুর্যের বাড়িতে। নিবারণ চাটুর্যে ঘুমোচ্ছিল, তাকে ডাকলো ভোলা, ও নিবারণ দা, নিবারণ দা, ও নিবারণ দা। নিবারণ দা দরজা খুলল। কে? আরে আমি গো, আমি ভোলা। আরে ভোলা, আয় আয় ভেতরে আয়। তা কি হয়েছে? আর কি হয়েছে? ওই পেতনির উৎপাতে তো সবাই অতিষ্ঠ, গোটা গ্রামকে শেষ করে দিচ্ছে। ইনি কে? আগে আমার নাম অতনু, অতনু হালদার। আমি কলকাতা থেকে আসছি। কলকাতা? হ্যাঁ। কি ব্যাপার বলুন তো? তখন আমি ওনাকে সব খুলে বললাম। বুঝেছি, ওই পেতনি আবার উৎপাত শুরু করেছে। কিন্তু কেন? আসলে ও এই গ্রামের এক নাপিতের মেয়ে, নাম মালতী। মালতী? হ্যাঁ, মালতী বরাবরই খুব জেদি ছিল। ও সারাদিন ঘরের মধ্যে এটা ভাঙতো সেটা ভাঙতো, অমুক করতো তমুক করতো। একদিন পাঁচু ওকে চড় মারে, তখন রেগে গিয়ে সে আত্মহত্যা করে। আত্মহত্যা? হ্যাঁ, ছুরি দিয়ে নিজের হাত কেটেছিল। হাত কেটে পুকুরে ঝাঁপ দেয়। কিন্তু মরে গিয়েও শান্তি নেই, ওটা গ্রামকে জ্বালিয়ে মারছে। পাঁচু ওর মেয়ের উৎপাত সহ্য করতে না পেরে গ্রাম ছেড়ে বউ নিয়ে পালিয়েছে। আর আমরা মরছি ওর জ্বালায়। আপনি কিছু করতে পারছেন না? করতে তো পারি, কিন্তু মরবে না। ও তো মরেই গেছে, আবার কি মরবে? ভোলা বলল, না না, মরার সেই মরা নয়, মানে ওকে শেষ করা যাবে না। ও যে প্রেত, ওকে তাড়ানো যাবে। তো তাই তাড়ান না। কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি একবার চেষ্টা করে দেখতে পারি। এর আগে একজন ওকে তাড়াতে গেছিল, তাকে মেরে ঘাড় মোটকে তার মুন্ডুটা ওই তাল গাছের সামনে ঝুলিয়ে রেখেছিল। ভাবছি একবার চেষ্টা করে দেখি যদি ওকে গ্রাম থেকে তাড়াতে পারি। তাই করুন না। ভোলা বলল। ভোলা, ঠিক আছে যাচ্ছি। তখন আমি, ভোলা আর নিবারণ চাটুর্যে তিনজনেই গেলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ে যখন যাই তখন দেখি ঝড় বৃষ্টি থেমে গেছে, আকাশ পরিষ্কার, চাঁদ উঠেছে, চাঁদের আলো এসে পড়েছে পুকুর পাড়ে। হঠাৎ পুকুর থেকে বেরিয়ে এলো এক সাদা শাড়ি পরা মহিলা। সে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। বৃষ্টিতে আর যেন আমাকে বশীভূত করে ফেলেছে। কি করবো কিছু বুঝতে পারছি। ওলা কি করলো? ছুঁড়ে দিল জলের মধ্যে। তারপর একটা লেবু কেটে টুকরো করে টুকরো ছুঁড়ে মারল। তারপর নিবারণ চাটুর্যে মন্ত্র করতে লাগলো। মন্ত্র করে সরছে, ছুঁড়ে মারতে লাগলো এই পেতনির দিকে। পেতনি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ল। তারপর পেতনিকে বলল, পেতনি
ডাইনি, শাকচুন্নি, যা, এই গ্রাম ছেড়ে চলে যা। পেতনি বলল, তুই যাবি না? তুই যদি না যাস তাহলে আমি তোকে শেষ করে ফেলবো। এই নে বলে শস্যে পোড়া ছুঁড়ে মারল পেতনির গায়ে। পেতনি তখন প্রাণপণ চেঁচাতে লাগলো, চেঁচাতে চেঁচাতে নিস্তেজ হয়ে গেল। তারপর পেতনি বলল, আচ্ছা ঠিক আছে, তাই হবে। পেতনি তারপর চলে গেল গ্রাম ছেড়ে। যাওয়ার আগে নিম গাছের একটা ডাল ভেঙে দিয়ে গেল। পেতনি তো চলে গেল, গ্রামের উৎপাতও শেষ হয়ে গেল। কিন্তু তবু আজ ওই গ্রামে মানুষ ভয়ে ভয়ে থাকে যে কখন ওই পেতনি আবার মানুষকে ডেকে পুকুরে না মেরে ফেলে। কিন্তু আমি বেশ খুশি, কেন সেই দিনকার পর থেকে আমি আর কোনো রকম আওয়াজ শুনতে পাই না। নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারি, আমার আর ভয় থাকলো না।